Hello everyone, welcome back to my channel Smart Study with Saurabh sir. তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10 এর একটা পিস নিয়ে আলোচনা করব, একটা পোয়েট্রি, একটা কবিতা নিয়ে আলোচনা করব। আজকে আমরা জন মেসফিল্ডের লেখা সি ফিভার কবিতাটা নিয়ে আলোচনা করব। দিস ইজ লেসন নাম্বার 6 অফ ইউর টেক্সট বুক। তো আশা করব তোমরা কবিতাটা ভালোভাবে বুঝবে, কবিতা থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর সমাধান করার জন্য। আর আমি এও আশা করি আমার যদি এই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের মধ্যে এই কবিতাটা নিয়ে কোনো ডাউট থাকবে না। তো চলো আমরা শুরু করি আজকের এই কবিতাটা। সি ফিভার কবিতাটা ইংলিশ পোয়েট লরিয়েট জন মেসফিল্ডের লেখা। জন মেসফিল্ডের লেখা একটা ছোট্ট কবিতা, যে কবিতাটা একাধারে মেটাফরিক্যাল, রূপক অর্থাৎ সিম্বলিক্যাল। জন মেসফিল্ড এই কবিতাটিতে সমুদ্র যাত্রার প্রতি বা সমুদ্রের প্রতি তার যে গভীর ভালোবাসা বা আকাঙ্ক্ষার কথা তিনি বহিঃপ্রকাশ করেছেন আমাদের এই কবিতাটার মধ্যে। তিনি ভীষণভাবে সমুদ্র যাত্রার প্রতি তার ইচ্ছা, তার যে অভিপ্রায়, বদ্ধপরিকর মানসিকতার পরিচয় দিচ্ছেন এই কবিতার মধ্য দিয়ে। এক্ষেত্রে একটা কথা না বললে নয় যে জন মেসফিল্ড তার আর্লিয়ার লাইফেও একজন নাবিক ছিলেন, ফলে জাহাজ সমুদ্র ও সমুদ্র যাত্রার আকর্ষণ তার পক্ষে উপেক্ষা করা কিন্তু একদম সম্ভব নয়। সেই আকাঙ্ক্ষারই বর্ণনা আমাদের এই কবিতার মধ্য দিয়ে তিনি উপস্থাপিত করেছেন। তো আমরা কবিতাটার লাইন বাই লাইন মিনিং জানবো, বাংলায় তার মানেগুলো বুঝবো, প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা লাইনের মানেগুলো আমরা বাংলায় ইলাবোরেটলি বোঝার চেষ্টা করব। কবিতার মধ্যে যে সমস্ত থিওরি বা সিম্বলগুলো লুকিয়ে রয়েছে সেগুলোও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো যদি বইটা তোমাদের কাছে থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই বইটা কাছে নিয়ে নাও, নাহলে আমার স্ক্রিনে দেওয়া আছে ওটাকেও তোমরা ফলো করতে পারো। তো চলো, প্রথম লাইনে কি বলছেন যে I must go down to the siege again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. কবি প্রথম দুটো লাইনে এমফ্যাটিক্যালি অর্থাৎ জোর দিয়ে বলছেন যে হি মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, যে তাকে আবার বা পুনরায় সমুদ্রে যেতেই হবে। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সেই একা, ফাঁকা, নিঃসঙ্গ সমুদ্র ও আকাশের কাছে। অর্থাৎ কবি এই যে প্রথম লাইনে বলছেন দ্যাট মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, দিস ওয়ার্ড এগেন, কবি এখানে এগেইন কথাটা ব্যবহার করেছেন কেন? এই এগেইনটা আমাদেরকে বলে যে তিনি যে প্রথমবারের জন্য সমুদ্রে যাচ্ছেন তা কিন্তু নয়, তিনি পুনরায় যেতে চাইছেন। তিনি আগেও গিয়েছেন, আবার তিনি পুনরায় যেতে চাইছেন, তার মানে তিনি আগেও গিয়েছিলেন। আর এখানে তিনি সমুদ্রকে কেমন ভাবে বর্ণনা করছেন যে সমুদ্র এখানে কেমন? ভীষণ একা। শুধু সমুদ্র নয়, আকাশকেও তিনি নিঃসঙ্গ বলে বর্ণনা করেছেন। আর এই সমুদ্র যাত্রায় তার কি প্রয়োজন, তিনি যে সমুদ্র যাত্রায় যাবেন আবার, তার জন্য তার কি প্রয়োজন তিনি সেটাও স্পষ্টভাবে বলে দিচ্ছেন। কি চান তিনি? তিনি বলছেন অল আই আস্ক ইজ এ টল শিপ, আমি চাই একটা লম্বা, দীর্ঘ ও শক্তপোক্ত জাহাজ, অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, এবং একটি তারা চাই যে তারাটা জাহাজটির দিক নির্ণয় করতে তাকে সাহায্য করবে।
এক্ষেত্রে আমাদের একটা কথা জেনে রাখতে হবে যে আগেকার দিনে নাবিকেরা আকাশের তারা দেখে দিক নির্ণয় করত। অর্থাৎ কবি বলছেন যে তিনি শুধু একটা জাহাজ আর একটা পথ দেখানোর তারা পেলেই তিনি খুশি। তাই জীবনের আনন্দ ও স্বাধীনতা এই সাধারণ জিনিসগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে। তার জীবনের যে আনন্দ, তার জীবনের যে স্বাধীনতা, এই সাধারণ জিনিসগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে। এই লাইনটা আমাদের কি শেখাচ্ছে? যে জীবনের লক্ষ্য আর দিকটা যদি ঠিক থাকে তাহলে আমরা যে কোনো যাত্রায় সফল হতে পারি। বোঝাতে পারলাম? তারপর লাইনে বলছে, অ্যান্ড দ্য হুইলস কিক and the wheels song and the white sail shaking and a grey mist on the sea's face and a grey dawn breaking. কবি তার সাথে সাথে কি চাইছেন? জাহাজের হুইল, জাহাজের হুইলের কিক, কিক বলতে কি বোঝানো হয়েছে? এই যে জাহাজের হুইল, চক্র বা চাকা, ওটাকে একটা গাড়ির স্টিয়ারিং এর সঙ্গে তুলনা করতে পারি আমরা। অর্থাৎ আগেকার দিনে গাড়ির স্টিয়ারিং এর মতো, গাড়ির স্টিয়ারিংটা যেমন গোলাকার হয়, ঠিক গাড়ির স্টিয়ারিং এর মতো দেখতে জাহাজেও একটা চাকার মতো বস্তু থাকতো, যেটাকে ঘুরিয়ে জাহাজের নাবিকেরা জাহাজের গতিপথ পরিবর্তন করত। বোঝা গেল? সে স্টিয়ারিং এর মতো একটা জিনিস যেটাকে ঘুরিয়ে তারা গতিপথ পরিবর্তন করত। তো এই হুইলটা সজোরে ঘুরবে, তার কারণ কবি যখন সমুদ্র যাত্রায় যাচ্ছেন সেই সময় বাতাসের প্রকোপ থাকবে কেমন? প্রবল, এবং সমুদ্রের ঢেউ থাকবে উত্তাল। তো ওই উত্তাল জলরাশির মধ্যে জাহাজের গতিপথ পরিবর্তন করতে গেলে যথেষ্ট পরিমাণে বল প্রয়োগ করতে হবে। কার উপর? ওই চাকাটার উপর। কোনো জিনিসের উপর বল প্রয়োগ করতে গেলে সেটির ক্ষেত্রে একটা প্রতিক্রিয়া স্বরূপ বলও নাবিকেরা ফিল করত। তো সেটাকে এখানে কিক হিসেবে উপস্থাপিত করা হয়েছে। বোঝা গেল? তার সঙ্গে আর কি থাকবে না, উইন্ডস সং, বাতাসের গান। অর্থাৎ বাতাস প্রবল পরিমাণে বইবে, শো শো করে বইবে, আর তার যে সেই শব্দটা, সেই শব্দটাকে তিনি এখানে গান হিসেবে তুলে ধরেছেন। অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং, আর ওই বাতাসের প্রকোপে জাহাজের যে সেল মানে পালগুলো, জাহাজের যে ওই সাদা পালগুলো থর থর করে কাঁপবে। অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং কবি তার যাত্রা শুরু করতে চাইছেন কখন? যখন ধূসর কুয়াশার মধ্যে প্রত্যুষ বা ভোর হবে, যখন ধূসর কুয়াশা নেমে আসবে খুব সকালবেলা, তখনই তিনি তার যাত্রাটাকে শুরু করতে চাইছেন। যে সময় সমুদ্রের উপরিতলে কুয়াশায় ঢাকা থাকবে সেই সময় তার সমুদ্র যাত্রাটাকে চালিয়ে যেতে চাইছেন বা শুরু করতে চাইছেন। তো ফার্স্ট স্ট্যাঞ্জাতে কবি সমুদ্রে যাওয়ার দুরন্ত আকাঙ্ক্ষা, তার কথা আমাদের কাছে প্রকাশ করেছেন। তার যে একটা ইচ্ছে, তার যে একটা কামনা সমুদ্রে যাওয়ার, সেটাকে আমাদের কাছে তুলে ধরছেন। সমুদ্রে যাওয়ার জন্য তার কি কি দরকার, তার কি কি চাহিদা, তাও তিনি আমাদের কাছে উপস্থাপন করছেন। এবার আমরা চলে যাব কবিতার সেকেন্ড স্ট্যাঞ্জার দিকে। সেকেন্ড স্ট্যাঞ্জাতে কি বলছে? যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। তিনি বলছেন আমাকে আবার সমুদ্রে যেতেই হবে, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, প্রবাহমান, রানিং বলতে প্রবাহমান, আর টাইড মানে হচ্ছে ঢেউ, অর্থাৎ বলছে প্রবাহমান ঢেউয়ের ডাকে আমাকে যেতে হবে। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল
দ্যাট মে নট বি ডিনাইড। এখানে ডিনাইড মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। যে ডাকটা বা যে ডাকটিকে তিনি বর্ণনা করছেন ভীষণভাবে সেটা কেমন, বন্য, উদ্দাম ও ক্লিয়ার বা ক্লিয়ার, পরিষ্কার হিসেবে বর্ণনা করছেন। যে যে ডাককে, যে কণ্ঠস্বরকে তিনি কোনোভাবেই উপেক্ষা বা অগ্রাহ্য করতে পারে না কবি। অ্যাপারেন্টলি এই লাইনে কবি আমাদের বলতে চাইলেন যে কেন তাকে সমুদ্র যাত্রায় যেতে হবে। না, জোয়ারের ডাক কবিকে ডাকছে বা জোয়ারের জল কবিকে ডাকছে, আহ্বান করছে, যে ডাক ভীষণভাবে উদ্দাম বা হচ্ছে ক্লিয়ার, কিন্তু অ্যাকচুয়ালি যে ডাকের কথা কবি বলছেন ওই ডাকটা আসলে কবির অন্তর আত্মার ডাক, যে ডাকটাকে কোনো ব্যক্তি অগ্রাহ্য করে না। আমাদের অন্তর আত্মা থেকে যেটা ডাকে সেটা আমরা কখনো অগ্রাহ্য করতে পারি না। তো এটি একটা সিম্বলিক্যাল লাইন। ক্লিয়ার? নেক্সট লাইনে যাচ্ছি। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, এবং আমি শুধু চাই একটি বাতাস মুখর দিন উইথ দ্য হোয়াইট সেলস ফ্লাইং। অর্থাৎ তিনি বলছেন যে আমি শুধু একটা বাতাস মুখর দিন চাই। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে। উইন্ডি ডে মানে হচ্ছে বাতাস মুখর দিন। কবি বলতে চাইছেন যে আমি একটা বাতাস মুখর দিন চাই, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যে দিনটাতে নীল আকাশের বুকে সাদা মেঘগুলো উড়ে বেড়াবে, ভেসে বেড়াবে। এখানে সাদা মেঘ বলেছে কেন? সাদা মেঘ মানে কোন রকম সাইক্লোন বা দুর্যোগ এর সম্ভাবনা কিন্তু তার প্রকাশ করে না। অর্থাৎ দিনটা হবে অত্যন্ত মনোরম ও বাতাস মুখর। যে বাতাস মুখর দিনে কবি সমুদ্র যাত্রাটা বা কবির সমুদ্র যাত্রাটা ওই বাতাস মুখর দিনে অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। ক্লিয়ার? অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লুম স্পাম বা স্পিউম, এটাকে উচ্চারণটা স্পাম বলা উচিত নয়, ওটাকে বলবো স্পিউম। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লুম বা ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং। এবং সেই যাত্রার সময় কি হবে না, সমুদ্রের ঢেউয়ের যে জলরাশি জাহাজের সঙ্গে কি করবে, ধাক্কা দেবে। ধাক্কা লাগার ফলে ওই জলটা ছিটকে পড়বে, ছড়িয়ে পড়বে জলটা। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, এবং সমুদ্রের ঢেউয়ের যে ফেনা রাশি ফুলে ফেপে উঠবে। এখানে ফিউম মানে হচ্ছে ফেনা আর ব্লোন মানে হচ্ছে ফুলে ওঠা। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং ওই সময় ওই গাং চিলেদের ডাক শোনা যাবে। গাং চিলেদের ডাক শোনা যাবে। গাং চিলেদের আমরা কোথায় দেখতে পাই? নির্জন সমুদ্রের মধ্যে, নির্জন সমুদ্রের মধ্যে আমরা দেখতে পাই গাং চিলেদের, ওই বক জাতীয় কোনো একটা পাখির মতো দেখতে ওদের। এবার আমরা চলে যাচ্ছি কবিতাটার লাস্ট স্ট্যাঞ্জাতে। একই রকম ভাবে কবি আবার শুরু করছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, যে আমাকে পুনরায় সমুদ্রে যেতেই হবে। টু দ্য ভেগ্র্যান্ট জিপসি লাইফ, সেই যাযাবরদের মতো এদিক থেকে ওদিকে ঘুরে বেড়ানোর জীবনযাত্রার আশা বা আকাঙ্ক্ষায়। অর্থাৎ কবি চাইছেন না সাধারণ মানুষের মতো তার পুরো জীবনটাকে গৃহবন্দী করে কাটিয়ে দিতে চাইছেন না। তিনি চাইছেন কি, যে ভেগ্র্যান্ট জিপসি লাইফ মানে যাযাবরদের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতে। কারণ তিনি নতুন জায়গাকে চিনবেন, নতুন পথ জানবেন এবং জ্ঞান আহরণ করবেন এবং প্রকৃতিকে বা প্রকৃতির সৌন্দর্যগুলোকে তিনি উপভোগ করবেন। কোন দিকে যেতে চাইছেন কবি? টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হুয়েলস ওয়ে, অর্থাৎ যেদিকে গাং চিলেরা যায়, যেদিকে হুয়েল মানে তিমিরা যায়,
হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ, নাইফ মানে হচ্ছে ছুরি, যেদিকে বাতাস ধারালো তীক্ষ্ণ ছুরির মতো। তাহলে বাতাস তীক্ষ্ণ ছুরির মতো বলতে যে দেখো, বাতাস যদি হিম শীতল হয়, মানে অত্যন্ত যদি ঠান্ডা হয়, তাহলে সেই বাতাস আমাদের শরীরে তীক্ষ্ণ ছুরির মতো কিন্তু কেটে বসে যায়। অর্থাৎ শীতকালে আমরা যখন পোশাক পরিধান করে থাকি, তখন কোনো দিক দিয়ে যদি বাতাসটা হালকা প্রবেশ করে, তখন মনে হয় যে তীক্ষ্ণ ছুরির মতো যেন বসে গেল। তো আমরা এই ধরনের বাতাস আমরা কোন দিকে গেলে পাবো? না, উত্তর দিকে গেলে পাবো। কোন দিকে? উত্তর দিকে গেলে পাবো। তাহলে আমরা আমাদের অ্যাজাম্পশন বা আমরা অ্যাজাম্পশন করতেই পারি যে কবি বেসিক্যালি উত্তর দিকে যেতে চাইছেন, যেদিকে সিগালস শঙ্খ চিলেরা ও হোয়েলস তিমিরা যায়। তারপর লাইনে যাচ্ছি, এরপরে লাইনে যাচ্ছি তাহলে, and all I ask is a merry earn, এবং আমি চাই একটি আমোদে বা আনন্দ মুখর গল্প, যেখানে বা এখানে ম্যারি, ম্যারি কথাটার অর্থ হচ্ছে আমোদে বা আনন্দ মুখর, আর্ন মানে হচ্ছে গল্প। কবি এই আনন্দমুখর গল্প শুনতে চাইছেন, কার কাছ থেকে শুনতে চাইছেন? ফ্রম এ লাফিং ফেলো রোভার্স। ফেলো রোভার্স মিনস সহনাবিক, অর্থাৎ সদা হাস্যরত সহনাবিকের কাছ থেকে তিনি গল্প বা আমোদে গল্প শুনতে চাইছেন। কেন এই ধরনের গল্প কবি শুনতে চাইছেন? কবির দীর্ঘ যাত্রার পরিশ্রম ও ক্লান্তিটাকে লঘু করার জন্য বা কমানোর জন্য, অনেকটা পথ তো যাচ্ছেন, সেটাকে যাতে লঘু হয়ে যায়, কমে যায় সেই ক্লান্তিটা, তার জন্য তিনি সদা হাস্যরত এক রোভারের কাছ থেকে, ফেলো রোভারের কাছ থেকে তিনি গল্পটা শুনতে চাইছেন। and quiet sleep and sweet dream when the long trips over, এবং যখন এই লং ট্রিক্স দীর্ঘ যাত্রাটা ওভার শেষ হয়ে যাবে, কবি তখন চাইছেন এক নিবিড় প্রশান্তির ঘুম, যার সাথে একটা মিষ্টি স্বপ্নের জগতে কবি ভেসে যাবেন, তলিয়ে যাবেন। অর্থাৎ কবি এখানে নিবিড় প্রশান্তির ঘুম বলতে কি বোঝাতে চাইছেন? যে দেখো, কবি চাইছেন যে আমি আমার সারা জীবনটাকে বা আমার জীবনটাকে গৃহবন্দী করে না রেখে আমি একটার পর একটা জ্ঞান অর্জন করতে থাকবো, নতুন পথের দিশাকে খুঁজে বেড়াবো, এবং তারপরে আমার মধ্যে এমন একটা ঘুম আসবে যেটা নিবিড় প্রশান্তির ঘুম হয়ে দাঁড়াবে। এবং কবি আলটিমেটলি বলতে চাইলেন যে আমি সারা জীবনটা কাটিয়ে দেব ঘোরাঘুরির মধ্য দিয়ে, এবং শেষ পর্যন্ত আমি একটা নিবিড় প্রশান্তির ঘুমের মধ্য দিয়ে আমার মৃত্যু ঘটবে। তো এই কবিতাটা আমাদের কি মনে করিয়ে দেয়? আমাদের মনে করিয়ে দেয় যে জীবন মানেই কিন্তু এক অনন্ত যাত্রা, আর সেই যাত্রার সবচেয়ে বড় আকর্ষণ হলো স্বাধীনতা। তো আজকে আমরা সি ফিভার কবিতাটা পড়লাম। এই কবিতার মধ্য দিয়ে যে ইম্পর্টেন্স ওয়ার নোটস গুলো রয়েছে সেটা আমার ভিডিওর শেষে দেওয়া আছে, এবং এর সামারি এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোমাদের সঙ্গে এখানেই আলোচনা করা থাকলো, বা তোমরা দেখে নিও, শেষে দেওয়া রয়েছে। তো যদি শেষ পর্যন্ত একটাই কথা বলবো, যদি তোমাদের এই ভিডিওটা তোমাদের একটু উপকারে আসে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে বা আমার এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না। এবং যদি এই কবিতাটার মধ্যে কোনো ডাউট থাকে তোমাদের মধ্যে, তখন কমেন্টের মধ্য দিয়ে তোমরা আমাকে জানাবে। এবং যদি মনে হয় তোমাদের এটা ভালো লেগেছে, তো বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করে নিও, এবং অবশ্যই শেষে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও বানানোর বা তোমাদের সঙ্গে পড়াশোনা নিয়ে আলোচনা করার একটা পথ তৈরি করতে পারি। তোমাদের সাপোর্ট আমার কাছেই সবকিছু।